আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ইথিক্স ইন লিগ্যাল প্রফেশনের লেকচার 5। আজকের লেকচারে আমরা আলোচনা করব আইনজীবী হওয়ার যোগ্যতা এবং অযোগ্যতা সমূহ নিয়ে। তো একজন সাধারণ মানুষ হিসেবে এবং আইনের ছাত্র যারা আছে তাদেরকে অবশ্যই এতটুকু ধারণা থাকতে হবে বা এতটুকু ধারণা থাকা উচিত যে কোন কোন ক্রাইটেরিয়ার কারণে একজন ব্যক্তি আইনজীবী হওয়ার বা অ্যাডভোকেট হওয়ার জন্য যোগ্যতা অর্জন করতে পারে এবং কোন কোন ক্রাইটেরিয়ায় পড়লে একজন ব্যক্তি বা একজন আইনের ছাত্র সে পরবর্তীতে অ্যাডভোকেট হিসেবে যোগ্য হতে পারবে না, অযোগ্য ক্রাইটেরিয়ায় সে পড়ে যাবে। তো এই অ্যাডভোকেট বা আইনজীবী হওয়ার যোগ্যতা এবং অযোগ্যতা সমূহ নিয়ে আলোচনা করছে দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার 1972 এর আর্টিকেল 27। আর্টিকেল 27 আলোচনা করছে হচ্ছে কি একজন ব্যক্তির আইনজীবী হওয়ার যোগ্যতা এবং একজন ব্যক্তির আইনজীবী হওয়ার অযোগ্যতা সমূহ নিয়ে। তো কোন কোন ক্রাইটেরিয়ায় পড়লে একজন আইনজীবী হিসেবে যোগ্য হবেন এবং কোন কোন ক্রাইটেরিয়ায় পড়লে একজন ব্যক্তি আইনজীবী হতে পারবে না সেই বিষয়টাই আজকে আমরা দেখার চেষ্টা করব। তো বার কাউন্সিল অর্ডার যেটা আছে, বার কাউন্সিল অর্ডারের আর্টিকেল 27 বলছে কি কোনো ব্যক্তি আইনজীবী হিসেবে বা অ্যাডভোকেট হিসেবে যোগ্য হবে, যে কোনো ব্যক্তি আইনজীবী বা অ্যাডভোকেট হিসেবে যোগ্য হবে যদি সে এই ক্রাইটেরিয়া সমূহের মধ্যে পড়ে। এখানে কয়টা ক্রাইটেরিয়া আছে? এই ক্রাইটেরিয়া সমূহের মধ্যে যদি পড়ে তখন একজন ব্যক্তি কি হবে? আইনজীবী হওয়ার যোগ্যতা অর্জন করবে। ঠিক আছে? তো আইনজীবী হওয়ার যোগ্যতা অর্জন করলে পরে সে আইনজীবী হিসেবে কোর্টে প্র্যাকটিস করতে পারবে, অন্যথায় করতে পারবে না। এখানে আরেকটা বিষয় আছে যে কোনো ব্যক্তি যদি আইনজীবী হিসেবে যোগ্য না হয় তখন সে আইনজীবী হতে পারবে না, এবং আইনজীবী না হয়ে যদি সে কোর্টে প্র্যাকটিস করতে যায় তখন সে অপরাধ হিসেবে গণ্য করবে এবং তাকে হচ্ছে এই অর্ডারের অধীন তাকে পানিশমেন্টেরও ব্যবস্থা আছে, সেটা আমরা পরবর্তীতে দেখব। সুতরাং কোর্টে প্র্যাকটিস করতে গেলে আপনাকে অবশ্যই আইনজীবী হতে হবে, আর আইনজীবী হতে হলে আপনার কি কি ক্রাইটেরিয়ার প্রয়োজন সেগুলো এখন আমরা দেখার চেষ্টা করি। তো সর্বপ্রথম সেটা হচ্ছে আপনাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। বাংলাদেশ বার কাউন্সিলের অধীন আপনি যদি আইনজীবী হতে চান তবে আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং হচ্ছে 21 বছর পূর্ণ করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি যত আগেই আপনি ল জানেন, এলএলবি শেষ করেন, কিন্তু আপনার 21 বছর পূর্ণ হতে হবে। আপনি আইনজীবী হিসেবে যোগ্যতা অর্জনের জন্য আপনার 21 বছর পূর্ণ হতে হবে এবং বাংলাদেশের নাগরিক হতে হবে। আর 3 নম্বর পয়েন্টে বলছে কি যে বাংলাদেশের ভিতরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক অনুমোদিত হচ্ছে যে কোনো একটা বিশ্ববিদ্যালয় থেকে আপনার আইন বিষয়ে ডিগ্রি অর্থাৎ এলএলবি ডিগ্রি আপনার অর্জন করতে হবে। এখানে এলএলএম এর প্রয়োজন নেই, নিম্ন আদালতে হচ্ছে আইনজীবী হওয়ার জন্য আপনার এলএলএম এর প্রয়োজন নেই। এলএলএম এর প্রয়োজন বা মাস্টার্স ডিগ্রির প্রয়োজন হচ্ছে আপনি যদি সুপ্রিম কোর্টে বা উচ্চ আদালতে আইনজীবী হিসেবে প্র্যাকটিস করতে চান তখন আপনার এলএলএমটা প্রয়োজন পড়ে। কিন্তু নিম্ন আদালতে, অধস্থন আদালতে বা সাবঅর্ডিনেট কোর্টগুলো যেগুলো আছে সেগুলোতে যদি আপনি হচ্ছে আইন পেশা করতে চান বা আইনজীবী হিসেবে প্র্যাকটিস করতে চান তখন আপনার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক মনোনীত বাংলাদেশের যে কোনো একটা বিশ্ববিদ্যালয় থেকে আপনার আইন বিষয়ে ডিগ্রি অর্জন করতে হবে, এলএলবি ডিগ্রি অর্জন করতে হবে। তারপর হচ্ছে 4 নম্বর পয়েন্ট যে আমাদের এই যে বার কাউন্সিল অর্ডার সেটা তো 1972 সালে করা হয়। তো 1972 সালের আগে যারা অ্যাডভোকেট ছিল, যারা অনেক সিনিয়র আছে, তারা কি অযোগ্য হয়ে যাবে? না। তাদের ক্রাইটেরিয়াটা কি যে 1971 সালের 26শে মার্চের আগে, 1971 সালের 26শে মার্চের আগে অর্থাৎ স্বাধীনতার আগে হচ্ছে যারা আমরা তো পাকিস্তানের অধীনস্থ ছিলাম, সুতরাং ওই সময়কার পাকিস্তানের কোনো বিশ্ববিদ্যালয় থেকে যদি ওই ব্যক্তি আইন বিষয়ে ডিগ্রি অর্জন করে তখন তিনি হচ্ছে কি আইনজীবী হওয়ার জন্য যোগ্যতা অর্জন করবে। এবং 5 নম্বর পয়েন্ট হচ্ছে কি যে 1947 সালের 14 আগস্টের আগে, মানে 1947 সালের আগে তো আবার পাকিস্তানও ছিল না, এর আগে ছিল কি ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। তো এই যে 1947 সালের 14 আগস্টের আগে ভারতীয় সীমানাভুক্ত কোনো বিশ্ববিদ্যালয় থেকে যদি কোনো ব্যক্তি আইন বিষয়ে ডিগ্রি অর্জন করে তখন সে ব্যক্তি আইনজীবী হিসেবে পরীক্ষার্থী হিসেবে সে যোগ্যতা অর্জন করবে। এই 5টা পয়েন্ট গেল। তারপর হচ্ছে কি বার কাউন্সিল কর্তৃক মনোনীত বাংলাদেশের বাইরে কোনো বিশ্ববিদ্যালয় হতে আইন ডিগ্রি অর্জন করে। এতক্ষণ তো দেখলাম হচ্ছে যে টেরিটরির ভিতরে, এখন এই পয়েন্টটাতে বলছে কি যে বার কাউন্সিল যদি আপনাকে বাংলাদেশের বাইরেও কোনো বিশ্ববিদ্যালয়কে অনুমতি দেয়
তখন সেই বিশ্ববিদ্যালয় থেকে, অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে যদি আপনি আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেন, তখনও আপনি আইনজীবী হিসেবে পরীক্ষা দেওয়ার জন্য আপনি যোগ্যতা অর্জন করবেন। এই যে এই পয়েন্টগুলো শুধুমাত্র আপনার এই যে বার কাউন্সিলের যে পরীক্ষা দিবেন, সে পরীক্ষা দেওয়ার যোগ্যতা আপনি অর্জন করলেন। এই সকল যোগ্যতা অর্জন করার পরে আপনি যখন বার কাউন্সিলে পরীক্ষা দিবেন, নিবন্ধন পরীক্ষা দিবেন, পরীক্ষা দেওয়ার পরে যখন আপনি পরীক্ষায় উত্তীর্ণ হবেন, পরীক্ষায় পাশ হবেন, তখন আপনি আইনজীবী হতে পারবেন। এই যে পয়েন্টগুলো দেখলাম, এগুলো হচ্ছে কি বার কাউন্সিলে পরীক্ষায় বসার যোগ্যতা। এই 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 কয়েকটা ক্রাইটেরিয়া ফুলফিল করার পরে আপনি হচ্ছে বার কাউন্সিলের পরীক্ষাটা দিতে পারবেন। পরীক্ষা যখন দিয়ে দিবেন, তখন আপনি একজন আইনজীবী হয়ে যাবেন। পরীক্ষায় দিয়ে দেওয়ার পরে আপনি যখন পাশ করবেন পরীক্ষায়, তখন আপনি একজন আইনজীবী হবেন। আবার আরেকটা গ্রাউন্ড হচ্ছে কি, যদি আপনি ব্যারিস্টার হন, তবুও হচ্ছে কি আপনি আইনজীবী হওয়ার যোগ্যতা অর্জন করবেন। তো আরেকবার যদি ইন সামারি যদি দেখি, যে বাংলাদেশ বার কাউন্সিল অর্ডার এর অনুচ্ছেদ 27 অনুযায়ী আপনি হচ্ছে বাংলাদেশ বার কাউন্সিলের অধীন আইনজীবী হিসেবে যোগ্য হবেন যদি আপনি বাংলাদেশের নাগরিক হন, 21 বছর আপনার পূর্ণ হয়, তারপর হচ্ছে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক মনোনীত কোনো বিশ্ববিদ্যালয় থেকে যদি আপনি আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেন, তারপর হচ্ছে 26শে মার্চের আগে 1971 26শে মার্চের আগে যদি হচ্ছে পাকিস্তানের কোনো বিশ্ববিদ্যালয় থেকে আপনি আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেন, এরপর হচ্ছে 1947 সালের 14 আগস্টের আগে যদি আপনি ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের কোনো একটা বিশ্ববিদ্যালয় থেকে আপনি আইন পেশা অর্জন করেন, পরবর্তীতে এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করার পরে আপনি যে বার কাউন্সিলের যে পরীক্ষা হবে, নিবন্ধন পরীক্ষা, ওই পরীক্ষা যদি আপনি পাশ করেন, তখন আপনি একজন আইনজীবী হবেন। হ্যাঁ, এবং আপনি যদি হচ্ছে কি ব্যারিস্টার হন, তখনও আপনি হচ্ছে এই ক্রাইটেরিয়াগুলোর মধ্যেই পড়বেন, অর্থাৎ আইনজীবী হিসেবে পরীক্ষা দেওয়ার জন্য আপনি যোগ্যতা অর্জন করেন। আর পরীক্ষায় পাশ করার পরেই আপনি একজন আইনজীবী হবেন বা অ্যাডভোকেট হবেন। তো অ্যাডভোকেট হওয়ার পরে হচ্ছে আপনি কোর্টে প্র্যাকটিস করতে পারবেন, অন্যথায় আপনি কোর্টে প্র্যাকটিস করতে পারবেন না। তো এই ক্রাইটেরিয়াগুলো যদি ফুলফিল হয়, তখনই আপনি পরীক্ষা দিতে পারবেন। পরীক্ষায় পাশ করলে আপনি অ্যাডভোকেট হবেন, অ্যাডভোকেট হওয়ার পরে আপনি কোর্টে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, আপনি আইনজীবী হিসেবে কোর্টে লড়তে পারবেন। কিন্তু এর আগে যদি আপনি এগুলা ফুলফিল না করে, আপনি অ্যাডভোকেট না হয়ে যদি আপনি কোর্টে গিয়ে লড়াই করেন, আপনি কোর্টে গিয়ে ভুয়া উকিল হিসেবে কাজ করেন, তখন কিন্তু আপনাকে মিসকন্ডাক্টের জন্য হচ্ছে কি পানিশমেন্ট দিতে পারে। তো এখন তো আমরা দেখলাম হচ্ছে আর্টিকেল 27 অনুযায়ী আইনজীবী হওয়ার যোগ্যতা সমূহ নিয়ে। এখন দেখবো হচ্ছে আইনজীবী হওয়ার জন্য যে আইনজীবী হিসেবে অযোগ্য হয়ে যাবে যেসব ক্রাইটেরিয়ার মধ্যে পড়লে, সেই ক্রাইটেরিয়াগুলো কি কি সেটা আলোচনা করেছে দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার 1972 এর আর্টিকেল 27 এর ক্লজ 3 তে। এখানে কি বলছে, যে যদি কোনো ব্যক্তি আইনজীবী বা অ্যাডভোকেট হওয়ার জন্য অযোগ্য হবে যদি সে ব্যক্তি সরকারি বিধিবদ্ধ সংস্থার কোনো চাকরি হতে নৈতিক স্খলনজনিত অপরাধের কারণে সে চাকরি হতে বরখাস্ত হয় এবং অপসারিত হয়। কোনো ব্যক্তি আইনজীবী হিসেবে অযোগ্য হবে যদি ওই ব্যক্তি বাংলাদেশের অধীন সরকারি বিধিবদ্ধ কোনো সংস্থা হতে হচ্ছে নৈতিক স্খলনজনিত মোরাল মিসকন্ডাক্ট যেটা আছে, ইমোরাল কোনো অ্যাক্টিভিটিস করে, নৈতিক স্খলনজনিত কোনো অপরাধের কারণে যদি সে তার চাকরি হতে বরখাস্ত হয় বা অপসারিত হয়, এবং যেদিন বরখাস্ত হয়েছে বা অপসারিত হয়েছে এর পরে 2 বছর পার না হয়, এর মধ্যে সে আইনজীবী হিসেবে যোগ্য হতে পারবে না। 2 বছর যদি পার হয়ে যায়, এর পরবর্তীতে সে আবার যদি এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করে, সে আইনজীবী হতে পারে। কিন্তু 2 বছর পার না হলে সে এই সে অযোগ্য ক্রাইটেরিয়ার মধ্যে পড়বে। তারপর হচ্ছে কি আরেকটা বিষয়, যে পানিশমেন্টের আরেকটা বিষয়, অযোগ্য হওয়ার আরেকটা বিষয় হচ্ছে কি, যদি কোনো ব্যক্তি হচ্ছে আইনজীবী হিসেবে অযোগ্য হবে যদি সে ব্যক্তি কি করে, সরকারি বিধিবদ্ধ সংস্থার কোনো চাকরি হতে সে নৈতিক স্খলনজনিত অপরাধের কারণে যদি সে বরখাস্ত হয় এবং সে এর জন্য যদি দণ্ডিত হয়, শুধুমাত্র বরখাস্ত বা অপসারিত হলে যদি 2 বছর সময় পার হয়, তখনই সে তার অযোগ্য ক্রাইটেরিয়াটা শেষ হয়ে যাবে। সে পরবর্তীতে এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়লে সে অ্যাডভোকেট হিসেবে যোগ্য হবে। কিন্তু যদি সে নৈতিক স্খলনজনিত অপরাধের কারণে বরখাস্তর সাথে সাথে যদি দণ্ড প্রাপ্ত হয়, মানে পানিশমেন্ট পায়, দণ্ড হয়, তখন ওই দণ্ড প্রাপ্ত হওয়ার 5 বছর অতিবাহিত না হলে, 5 বছর দণ্ড প্রাপ্ত হলে 5 বছর,
আর শুধুমাত্র বরখাস্ত হলে 2 বছর। দণ্ডপ্রাপ্ত হওয়ার 5 বছর যদি 5 বছর যদি অতিবাহিত না হয়, তখন সে আইনজীবী হিসেবে অযোগ্য হবে, সে আইনজীবী হিসেবে যোগ্যতা হারাবে আর্টিকেল 27 এর ক্লজ 3 অনুযায়ী। তো এই হলো আইনজীবী হওয়ার অযোগ্যতা সমূহ, আর এই দেখলাম আমরা হচ্ছে আইনজীবী হওয়ার যোগ্যতা সমূহ। এখানে আর্টিকেল 27 আরেকটা ইম্পর্টেন্ট বিষয় বলছে, সেটা হচ্ছে মুক্তার। মুক্তার হচ্ছে কি, যে আর্টিকেল 27 এর ক্লজ এর ক্লজ 1 এর এতে বলছে কি, যে ব্যক্তি সর্বনিম্ন 7 বছর মুক্তার হিসেবে কোর্টে কাজ করেছে, যে ব্যক্তি সর্বনিম্ন 7 বছর কোর্টে মুক্তার হিসেবে কাজ করেছে এবং কাজ করার পরে সে যদি এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে, অর্থাৎ 27(1) যে শর্তাবলী আছে, এই শর্তাবলীর মধ্যে যদি সে পড়ে, অর্থাৎ বাংলাদেশের নাগরিক হয়, 21 বছর পূর্ণ হয়, হ্যাঁ, আর হচ্ছে সে বাংলাদেশের ভিতরে কোনো বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করে, বা এই ক্রাইটেরিয়া গুলোর মধ্যে যদি পড়ে, তখন সে শিক্ষাগত যোগ্যতা যদি নাও থাকে, তখন সে কি করবে, যে অ্যাডভোকেট হিসেবে মনোনীত হতে পারে বা অ্যাডভোকেট হিসেবে যোগ্য হতে পারে, যদি সে মুক্তার হিসেবে সর্বনিম্ন 7 বছর কাজ করে থাকে কোর্টে। তো মূল কথা হচ্ছে কি, অ্যাডভোকেট বা আইনজীবী হওয়ার যোগ্যতা সমূহ সম্পর্কে আলোচনা করা হয়েছে আর্টিকেল 27-এ, যেখানে বলছে কি, যে বাংলাদেশের নাগরিক হতে হবে, 21 বছর পূর্ণ করতে হবে, বাংলাদেশের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক কোনো বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ডিগ্রি অর্থাৎ এলএলবি ডিগ্রি অর্জন করতে হবে। আর এগুলো হচ্ছে পূর্বের বিষয়, এবং যদি সে ব্যারিস্টার হয় এবং হচ্ছে যদি বাংলাদেশের বাইরেও কোনো বিশ্ববিদ্যালয়কে মঞ্জুরি কমিশন বা বার কাউন্সিল অনুমতি দেয়, সেই বিশ্ববিদ্যালয় থেকে যদি সে আইন বিষয়ে ডিগ্রি অর্জন করে, পরবর্তীতে সে যদি বার কাউন্সিলের যে পরীক্ষা আছে, সে পরীক্ষায় পাশ হয়, উত্তীর্ণ হয়, তখন সে অ্যাডভোকেট হিসেবে যোগ্য হবে, মানে আইনজীবী হিসেবে সে তখন কোর্টে কাজ করতে পারবে। আর অযোগ্যতা সমূহ কি কি, যদি সে সরকারি বা সরকারি বিধিবদ্ধ কোনো সংস্থার কোনো চাকরি হতে যদি নৈতিক স্খলনজনিত কারণে সে অপসারিত বা বরখাস্ত হয়, এবং অপসারণ বা বরখাস্তের পরে যদি 2 বছর অতিক্রান্ত না হয়, তখন পর্যন্ত সে অযোগ্য হিসেবে থাকবে। আর যদি বরখাস্ত হওয়ার সাথে সাথে সে যদি দণ্ডপ্রাপ্ত হয়, তবে 5 বছর অতিবাহিত হতে হবে, 5 বছর অতিবাহিত হওয়ার আগ পর্যন্ত সে অযোগ্য থাকবে। তো আজকের আলোচনা এতটুকুই। আজকে আমরা দেখলাম বাংলাদেশের মধ্যে একজন ব্যক্তি কোন ক্রাইটেরিয়ার কারণে অ্যাডভোকেট হতে পারে, অ্যাডভোকেট হওয়ার তার কি কি যোগ্যতা আছে, যোগ্যতার বলে একজন ব্যক্তি অ্যাডভোকেট হতে পারে, এবং কোন কোন ক্রাইটেরিয়া বা কোন কোন কাজের কারণে সে অ্যাডভোকেট হিসেবে অযোগ্য হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।